দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, এবং আরও আছেন ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক BIISS। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। আজাদ ভাই, আপনি জানেন যে বেশ কয়েকদিনের সহিংসতা, নাশকতা, আন্দোলন এর পরে আজকে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং আজকে কারফিউ বেশ লম্বা সময় শিথিল ছিল, অফিস আদালত খোলা ছিল, ব্যাংক খোলা ছিল এবং আমি একটু আগেও দেখছিলাম যে রাস্তায় কিন্তু ভিড় ছিল, যে ঘরমুখো মানুষের একটা ভিড় ছিল। তো এই যে একটা স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে, সবাই তো আসলে এরকম স্বস্তিটাই চায়। এই স্বস্তিটা কি থাকবে? অনেকেরই এটা আশঙ্কা যে আবার যদি কোনো কিছু ঘটতে পারে। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য মাহফুজ। আসলে এটা পরিষ্কার কথা যে স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন, আমরা এমনিতেই শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ শান্তি চায়, শান্তি প্রতিষ্ঠা থাক, স্বস্তিতে থাকি। কম খাই বেশি খাই সেটা ভিন্ন কথা, দেশের অবস্থা যেমনই থাক প্রত্যেকটা মানুষ, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষই শান্তি চায়, তাই না? শান্তিপূর্ণ পরিবেশে এই যে আজকে যে ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামটা ছিল না, কিন্তু কিছু অনেক কমে ছিল। ট্রাফিক জ্যাম দীর্ঘদিন ছিল, বহু অভিযোগও ছিল, কিন্তু আপনি দেখেন যে কথাটা যে আজকে যথেষ্ট, এবং কারফিউ বা সান্ধ্য আইন যাই বলি না কেন, এটি 5টা পর্যন্ত রেখে ছিল। আমি যখন আপনার এখানে আসি তখন 6টা, সোয়া 6টা বাজে। আমার মনে হয় এটা যে পরিমাণ গাড়ির জ্যাম তাতে করে রাস্তায়, এটা 8টায়ও কিছু ক্লিয়ার হবে না। তো সান্ধ্য আইনের সাথে কারফিউর সাথে এটা স্বাভাবিকভাবেই, যে সান্ধ্য আইনের বাইরে এই গাড়ি কি করবে, ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে না। আপনি যে কথাটা বলেছেন যে আসলে স্বস্তি থাকবে কিনা, স্বস্তি চাই, এবং স্বস্তি না থাকার এই আশঙ্কাটা স্বাভাবিক। যে মানুষের মধ্যে গত কয়েকদিনে যে অবস্থা হয়েছে ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে, এরপরে ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে ধ্বংসযজ্ঞ, হত্যার মধ্য দিয়ে বহু মানুষ মারা গেছেন, সে তার মধ্যে ছাত্র আছে, যেমন সাধারণ মানুষ আছে, না পথচারী আছে, তাই না? ছাত্র সংগঠনের সদস্য আহত হয়েছেন, আপনি সবাই। এই যে প্রাণহানি, একটি মানুষেরও প্রাণ যাক, এটা কোনো মানুষেরই কাম্য না, তাই না? এবং এই দুঃখ প্রকাশ করা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যারা মারা গেছে তাদের জন্য সাথে তাদেরকে ফিরে আনা যাবে না, ফিরে পাওয়া যাবে না, তো তাদের যতটা সম্ভব সহায়তা দেওয়া যেভাবে, এটি করা হবে। কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে এই ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনের পরে তারা যে দাবি করেছিল সেই দাবিগুলো কিন্তু পূরণ হয়েছে। যেই দাবি পূরণ হয়েছে, বরং আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি যে পূরণের চাইতে বেশি হয়েছে। কারণ আপনি দেখেন, ওরা চেয়েছিল যে ন্যূনতম 5 যেন কোটায় থাকে, আর পুরোটাই মেধাভিত্তিক। এখানে 7 রাখা হয়েছে, 5 মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য। আগে যেটি কথা ছিল যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও পাবে, সেই প্রজন্ম সেখানে নেই। তো 5 ভাগ, শতকরা 5 ভাগ রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য। আমি ধারণা করি, ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হয়েছে প্রায় 52-53 বছর হয়ে গেছে। একজন মুক্তিযোদ্ধা আর 2-1 বছরের পর আমাদের সমসাময়িক যারা আছেন বা তার চেয়ে কম, তারপরে দেখা যাবে যে তার সন্তান 30 বছরের বেশি হবে। সুতরাং আসলে এরকম সন্তান পাওয়া খুব কঠিন হবে, আর 2-1 বছর পরে কিন্তু আরো কঠিন হবে। অর্থাৎ শতকরা 5 ভাগ আপনি রেখেছেন, সেই জায়গায় কিন্তু শতকরা 5 ভাগ হবে না, সেখানে যে যার সরাসরি। এই কারণে আমি বলছি, সেখানে বলা আছে কোটা যদি না পূরণ হয় তাহলে সরাসরি মেধা তালিকায় চলে যাবে। তো সেখানে যদি 1 বা 2 হয়, 3 আরো চলে যাবে। তো ওদের 96-97 ওদের দায়। তারপরে যে জিনিসটা হচ্ছে যে এই জায়গাটায় গেল, এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে যেই ধ্বংসযজ্ঞটা হলো, এটা কিন্তু মাহফুজ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি রাষ্ট্রকে, এরা রাষ্ট্রের সম্পদ ক্ষতি করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন বলেন, সেতু ভবন বলেন, কোনোটাই কিন্তু সরকারের সম্পত্তি না। সরকার আজকে আপনি আছেন, কালকে আমি থাকবো, পরশু উনি থাকবে, সেটা ভিন্ন কথা। সে সরকার কিভাবে আছে, সেই নির্বাচনের পদ্ধতি সঠিক হয়েছে না ব্যাঠিক, সে ভিন্ন আলোচনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই সম্পদগুলো নষ্ট হলো, কখনো হয়নি, এটি সমস্ত রাষ্ট্রীয় সম্পদ। আপনি যেটি শুরুতে বলেছেন যে স্বস্তি থাকবে কিনা, ট্রাফিক জ্যাম, এই যে মেট্রো রেল হওয়ার পরে প্রত্যেকটা মানুষ কিন্তু খুশি হয়েছে। এই মেট্রো রেলে যে বিভিন্ন রাজনৈতিক
মতবাদে বিশ্বাসী এবং কোন রাজনৈতিক দলে বিশ্বাস করে না, মতাদর্শে বিশ্বাস করে না, তেমনও বহু সংখ্যক লোক যারা মেট্রো রেলে চলাচল করেছেন। এই অনুষ্ঠানে আসার আগেও আপনি বলেছিলেন যে যারা কথা হচ্ছিল যে মেট্রো রেলের কারণে বহু মানুষ এইদিকে বাসা ভাড়া বেশি, সেই কারণে মিরপুরের দিকে ওইদিকে চলে গেছে মেট্রো রেলে উঠে। তারা যেই বিপজ্জনক অবস্থায় পড়বে, অর্থাৎ মেট্রো রেলটা ধ্বংস করা, আপনি কি বলবেন? আপনি এই যে এখন পর্যন্ত ইন্টারনেট কোথাও নেই, আমি যে পরিচয় দিলেন যে সংস্থায় সংগঠনে গতকাল একবার এসছিল, আবার আজকে থেকে নেই, আমরা পেন ড্রাইভে সেবা দিয়ে যাচ্ছি, ব্রডব্যান্ড লাইন চালু মানে আবার চালু করলে পরে দেখা যায়। কিন্তু এই যে আগুন জ্বালিয়ে দিল এবং তার কেটে দিল, মানে কি পরিমাণ মানে ভয়াবহ অবস্থা কেউ আমরা দেখতে পারিনি। কিন্তু কিছু কিছু যেটা আপনারা পত্রপত্রিকা মানে টেলিভিশনের চিত্রে, সংবাদপত্রে যেটা এসছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা এখন পর্যন্ত এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতে পারেননি, মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, রাষ্ট্রকেই মেনে নিতে পারেনি, তারা এই রাষ্ট্রের উন্নয়নকে মেনে নিতে পারেনি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অর্থনৈতিক উন্নতি, এবং আমরা উন্নয়নশীল দেশে ছিলাম, হ্যাঁ, নিম্ন আয়ের নাকি না উন্নয়নশীল দেশ থেকে আমরা মধ্যবিত্তের মধ্যবিত্ত থেকে আমরা মধ্যবিত্তের দেশে, উন্নয়নশীল দেশে আমরা উন্নীত হয়েছি, যেটি আগামী বছর 26 সালে আমাদের মানে আজকে 24-26-এ এই যে গ্রাজুয়েশন অর্থাৎ উত্তরণ, আমাদের উন্নয়ন, এগুলো যারা মেনে নিতে পারিনি তাদেরই কিন্তু কোন রাষ্ট্র, এই রাষ্ট্রকে আমি ভালোবাসি তারপরেই ধ্বংসযজ্ঞ। আপনি বিটিপি কেউ কখনো আক্রমণ করেছে? এটা বিটিপি স্বাধীনতার পরে তো হয়নি, স্বাধীনতার আগেও না, আন্দোলন করেছি আমরা, তখন বাংলাদেশ, তখন পাকিস্তান টেলিভিশন ছিল, আন্দোলন করেছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন বাংলা, কিন্তু টেলিভিশন ভবনকে কিন্তু কেউ আক্রমণ করেনি। এগুলো হয়েছে। এই জায়গাটায় ফিরবো ডক্টর মাহফুজ কবির, আপনি এতক্ষণ শুনছিলেন যে আজাদ ভাই যে ধ্বংসলীলার কথা বলছিলেন, ধ্বংস তো হয়েছে, মেট্রো রেল পোড়ানো হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানে পোড়ানো হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হামলা হয়েছে, আগুন হয়েছে, গাড়ি পুড়েছে, এখন এগুলোর অ্যাসেসমেন্ট চলছে। ইকোনমিতে তো আসলে একটা ক্ষতি হয়ে গেল আমাদের বড় ধরনের, কারণ এইগুলো রিপেয়ার করা হাজার হাজার কোটি টাকার তো মামলা। হ্যাঁ, এখানে আসলে দুই ধরনের ক্ষতি রয়েছে। একটি হচ্ছে যে স্টকের উপরে আর কি, বিশেষ করে যে অবকাঠামো যেগুলো রয়েছে, তারপর যানবাহন সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকভাবে ধ্বংস করা হয়েছে, সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, বিভিন্ন জায়গায় সড়কে তারা কিন্তু আক্রমণ করেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তো এই সব মিলিয়ে যে ক্ষতিগুলো হচ্ছে, এটা অ্যাসেসমেন্ট চলছে, বিভিন্ন মন্ত্রণালয় এটা করছে। কিন্তু আমি একটা হিসাব নিকাশ করে দেখেছি যে আনুমানিক প্রায় 10,000 কোটি টাকার মতো স্টকের উপরে আর কি যে ড্যামেজ সেটি করেছে, এবং বিভিন্ন ভবনে যে সমস্ত অগ্নিসংযোগ যেগুলো রয়েছে, টোল প্লাজাতে হয়েছে, তারপরে মেট্রো রেলে যেগুলো হয়েছে, তো এগুলো সব মিলে এরকম হবে। তবে আমার ধারণা প্লাস মাইনাস কিছু একটা হবে। আর ফ্লোর ক্ষেত্রে যেটা আমরা বলি যে জাতীয় আয়, তো সেটা যদি খাত ভিত্তিক আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে বেশ কয়েকটি খাতের একটা বড় রকমের ক্ষতি হয়েছে। প্রতিদিনের ক্ষতি এরকম একটা হিসাব করে দেখেছি যে প্রায় 11,051 কোটি টাকা দৈনিক ক্ষতি, এই যখন এই ডেডলকটা ছিল, যখন তারা কমপ্লিট শাটডাউন বললো তখন সেই সময় থেকে, এবং এই যখন এই কারফিউটা চলো, এবং গত 2 দিন কিছুটা শান্ত ছিল, কিন্তু তার আগে প্রতিদিন এরকম প্রায় 7 দিনের মতো এরকম ক্ষতি হয়েছে প্রতিদিন। এবং এটার মধ্যে আর্থিক খাতের ক্ষতি হয়েছে যদি টাকার অঙ্কে বলি, তাহলে সেটা সবচাইতে বেশি, এবং ব্যাংক খাতে প্রায় প্রতিদিন 3,100 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তাদের দৈনন্দিন লেনদেন, বিনিয়োগ, ঋণ, আমানত, এগুলোর সবকিছুই কিন্তু বন্ধ ছিল। খুব সীমিত আকারে ক্রেডিট কার্ডে কিন্তু কিছু লেনদেন হয়েছে, খুবই সামান্য, এবং এটিএম বুথগুলো কিন্তু এরকম টাকা ছিল না পরে। তো এই যে অবস্থা হয়েছে, এটা অনেক বড় ক্ষতি। আমাদের যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেখানে কিছু উৎপাদন সীমিত আকারে হয়েছে, অত্যন্ত সীমিত আকারে, কিন্তু বড় বড় যে সমস্ত উৎপাদন, বিশেষ করে আমাদের যে এক্সপোর্ট আরএমজি সেক্টর, সেখানে কিন্তু ভয়ে এই মালিকেরা যেতে পারেননি এবং উৎপাদন সেখানে হয়নি। কাঁচামালগুলো, মধ্যবর্তী পণ্য, মেশিনারি, সেগুলো কিন্তু এই পোর্ট থেকে আমাদের কারখানাগুলোতে আসতে পারেনি, যার ফলে তাহলে উৎপাদনটা হবে কিভাবে, শ্রমিকরা যেতে পারেননি ওখানে। তো যার ফলে আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরে একটা বড় রকমের ক্ষতি হয়ে গেছে। ওখানে আরো একটা বড় ক্ষতি হয়েছে, সেটা হলো ইমেজ ক্রাইসিস। মানে এই যেহেতু যে উৎপন্ন যে পণ্যগুলো, সেগুলো তো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বাইরের শেলফে থাকতে হয়। তো ওই এখন 7 দিনের মতো আমাদের কিন্তু অলরেডি গ্যাপ হয়ে গেছে, এবং আমাদের যে উৎপাদন সেটা সম্পূর্ণভাবে বিঘ্নিত হওয়ার কারণে এখন এই যে ডেডলাইন ছিল, সেটা কতদিন পরে গিয়ে আসলে শেলফে পৌঁছাবে সেটা কিন্তু অনিশ্চিত। এবং একই সঙ্গে যেহেতু বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগটা এখনো পর্যন্ত পুরোপুরি চালু হয়নি, যার ফলে কোনো রকম বিজনেস কমিউনিকেশনটা হতে পারেনি। এবং এটার কারণে অনেকেই যে যারা বায়াররা হয়তো আমাদেরকে অর্ডার দিতে পারতেন, তারা কিন্তু
এই পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে ভিয়েতনাম যারা রয়েছে, তো ওই দিকে তারা কিন্তু চলে গেছে, যার ফলে আমরা একটা বড় রকমের বিজনেস হারিয়েছি। এবং আরো বেশ কিছু ক্ষতি হয়েছে কয়েকটি জায়গাতে, বিশেষ করে আমি মনে করি যে পরিবহনের ক্ষেত্রে এখন খুবই মানবত জীবনযাপন করছেন এই যে এত লক্ষ লক্ষ শ্রমিক যারা এই বিভিন্ন বাসে, তারা হেল্পার, তারা ড্রাইভার, তারা কিন্তু ঋণ করে খাচ্ছেন, একবেলা খেয়ে না খেয়ে তারা চলছেন। এবং আরেকটা যেটা বড় ক্ষতি হয়েছে সেটা আমি মনে করি যে আমাদের নির্মাণ খাত, এই নির্মাণ খাত অলমোস্ট আর কি একদম ডেডলক অবস্থাতে ছিল। তো যার ফলে এই 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 জায়গায় কিন্তু অসংখ্য শ্রমিক আছে, লক্ষ লক্ষ শ্রমিক, তারা কিন্তু এখানে তারা বসেই ছিলেন। তো এরকম করে অর্থনীতির প্রত্যেকটা খাতেই কিন্তু একটা বড় রকমের চাপ তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে এটা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। মানে একদিকে স্টকের ক্ষতি হলো আমাদের অবকাঠামোর, অন্যদিকে আমাদের ফ্লো মানে ইনকাম এই জায়গাতে ক্ষতি হলো। এখন এইটা কিভাবে কি হবে, মানে এটা এমনিতেই অর্থনীতি বড় রকমের চাপের মধ্যে রয়েছে। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন দেশে গেছেন, ভারতে গেছেন, চীনে গেছেন। এরপরে আরেকটা যেটা ছিল যে স্পেন এবং ব্রাজিল একটা সফর ছিল, ওইখানে একটা বড় রকমের অর্থনৈতিক সম্ভাবনা, আলাপ আলোচনা এগুলো তৈরি হচ্ছিল, কিন্তু আলটিমেটলি এগুলো সবকিছু কিন্তু অনেকটা ভেস্তে যাওয়ার মতো অবস্থা। তো আমাদের আরেকটা যেটা ক্ষতি হয়েছে সেটা হলো যে এই সংযুক্ত আরব আমিরাতে সেখানে কিন্তু তারা ভিসা স্থগিত করেছে আমাদের। তো এখন ওইখানে কিন্তু এখন একটা এমন অবস্থা যে ওইটা একটা বড় মানে রেমিটেন্স সোর্স। হ্যাঁ, এবং আরেকটা বড় বিষয় হচ্ছে কি যে অনেকেই কিন্তু এখন আসলে ইনফর্মাল চ্যানেলে তারা কিন্তু এই যে অর্থটা পাঠাচ্ছেন, মানে যে রেমিটেন্সটা আসতে পারতো ফর্মাল চ্যানেলে সেগুলো এখন $1.5 বিলিয়ন মতো কিন্তু ইতিমধ্যে চলে গেছে। আগেও হুন্ডি ছিল, কিন্তু আবার ফর্মাল চ্যানেল থেকে তারা আসা শুরু করছিল। তো এখন এই ক্ষতিগুলো কিভাবে পোষানো যাবে? এই যে একটা আন্দোলন যেটা হলো তার যে এই যে একটা ড্যামেজ, এই ড্যামেজটা কিন্তু অনেকটাই মানে জাতিকে ভোগাবে। আজাদ ভাই, এই যে ড্যামেজটা হলো এটা তো অস্বীকার করার কোনো সুযোগ আসলে নেই, কেউই আসলে দ্বিমত করবে না। কিন্তু এই ড্যামেজটা হতে পারতো না, বা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানের সুযোগ কি ছিল কিনা? না, এই জায়গায় আমি আপনার সাথে মানে ভিন্নমত করবো। আলাপ আলোচনা যথেষ্ট ছিল, কিন্তু প্রথম থেকেই ছাত্র আন্দোলনের কথা যেটা, তাদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছিল। কিন্তু যে কথাটা হচ্ছে যে সাধারণভাবে যে আমি যে কথাটা শুরুতে বললাম, যেটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত ছিল, ওই জায়গাটায় যেতে চাচ্ছিলাম, ছাত্র আন্দোলনটা এরকম নাশকতার দিকে টার্ন করলো। এটা তাদের লক্ষ্যই ছিল এই জায়গাটায়, মানে ছাত্র আন্দোলনকে যে তারা ঢাল হিসেবে ব্যবহার করে ওই চক্রান্ত ষড়যন্ত্রটা বাস্তবায়ন করবে, এ নিয়ে কথাবার্তা হয়েছিল। যে গোয়েন্দা তথ্য সবসময় সরকারের কাছে থাকবে না তা না, থাকে হয়তো, কিন্তু এইটা যে তাৎক্ষণিকভাবে দীর্ঘদিন পরিকল্পিত বিভিন্ন সময় হয়, কিন্তু গভীর ষড়যন্ত্র চক্রান্ত, আপনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চক্রান্ত করছেন, কিন্তু দেখা গেল বিভিন্ন ধ্বংস যজ্ঞের মধ্য দিয়ে বোঝা গেল কিন্তু যে এটা ছাত্ররা, আপনি আমি সবাই দেখেছি যে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা তাদের নিজ নিজ প্রাঙ্গণে, শিক্ষাঙ্গনে, হ্যাঁ, কিন্তু যাদেরকে আমরা একদিন দুদিন পরে দেখলাম যে ওরা ঘোষণাটা দিল, কিন্তু যাদেরকে মাঠে দেখা গেল সেখানে কিন্তু ছাত্রছাত্রী না, তাদের যে বয়স, তাদের যে চেহারা, একজনও কিন্তু ছাত্র ছিল না। আপনি 40 ঊর্ধ্ব লোকজন, সুঠামদেহী লোকজন, এবং এই যে চক্রান্তটা বলতেই পারি আমরা যে কেউ, যে এটা কেন সরকার বুঝতে পারলো না। এখন সরকার বুঝতে পারলো না মেট্রো রেলের মতো একটা রেল করে এটা প্রতিটা স্টেশন পাহারা দিতে হবে, এই করে কিন্তু কোনো দেশ সম্ভব না এগিয়ে যাওয়া, তাই না? হ্যাঁ, কি পাহারা দেবে যাতে নিরাপত্তাটা থাকে, কিন্তু আপনি যেই ধরনের মানে ড্যামেজ করা হয়েছে এটা না দেখলে বোঝা যাবে না যে আপনি মেট্রো রেলের যেটা গেট ভেঙে কেউ যাবে না, ওখানে পাহারাদার হয়তো থাকলো, কিন্তু উপর দিয়ে ঢুকে যন্ত্রপাতি নিয়ে তারপরে যে তছনছ করা, অর্থাৎ মানে একেবারে অকেজো করে দেওয়া। তো এইটা হচ্ছে দেশের মত পার্থক্যের কারণে না, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্রের বিরুদ্ধে যদি এমন একটা যুদ্ধ ঘোষণা হয়, এবং সশস্ত্র অনেকেই ছিল সশস্ত্র, এটা আপনি জানেন কিনা যে সশস্ত্র, এটা নরসিংদী যখন কারাগার হামলা করে সেই জায়গায় কিন্তু এটাও নজিরবিহীন বাংলাদেশে। হ্যাঁ, নজির কখনো কিন্তু কারাগার আক্রমণ করে কয়েদিদের শুধু কারাগারের দেয়া মানে গেট ভাঙলো তাই না, ভাঙার পরে তো কয়েদিদের আলাদা আলাদা রুমে রাখা হয়, সেখানেও তালা দেওয়া, সেই তালা ভেঙে তারপরে তাদের বের করছে, বেরো চলে যাও। সেখানে জানা গেল যে 9 জন 10 জনের মতো 11 জনের মতো জঙ্গি ছিল, 2 জন ছিল জেএমবির মহিলা জঙ্গি, তারাও ধরা হয়েছে। হ্যাঁ, তো এই যে সবাইকে ছেড়ে দেওয়া এবং টাকাও লুট করা হয়েছে,
আপনি উত্তরায় একটি কোন ব্যাংকে হামলা করা হয়েছে, সেখান থেকে 4 কোটি টাকা নগদ নিয়ে গেছে। অন্যান্য জায়গায়ও কিন্তু যা জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো লুটও করেছে। অর্থাৎ লুটেরা ধ্বংস লক্ষ্যটাই ছিল, যেটি আমি বলি, কষ্ট লাগে যে রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। তাহলে কারা? যারা স্বাধীনতা সার্বভৌমত্ব এখনো মেনে নিতে পারেনি 71-এ। এবং এই কথাও বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি নিশ্চয়ই যখন ইন্টারনেট বন্ধের আগে যে কথাগুলো বলছে যে যদি তখন ফেসবুক থাকতো তাহলে তাহলে এই দেশ স্বাধীন হতো না, ফেসবুক দিয়েই বন্ধ করে দিতে পারতো। এটা লিখেছে অনেকেই, অসংখ্য মানুষ, যে স্বাধীনতা ফেসবুক যদি তখন থাকতো তাহলে না। আবার আরেকজন বলেছে যে এটা তো ভারতের 29তম অঙ্গরাজ্য। এখন আপনি স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে বসবাস করে এই কথা বলার পরেও কিন্তু আপনাকে বা আমি যদি এই কথা বলি স্বাধীন দেশে থেকে এটা আরেকটা দেশের অঙ্গরাজ্য, অথচ আমাকে কোনো কিছু করতে পারবে না, এটা হয় না। এই বিচারহীনতা। সুতরাং আমি যেটি মনে করি ব্যক্তিগতভাবে, যে যারা এই অঘটনটি ঘটালো গভীর ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে, হ্যাঁ, সতর্ক সরকার নিশ্চয়ই ভবিষ্যতে আরো সতর্ক হবে। যেই সরকারই যখন থাকুক না কেন, সরকার আজকে এক সরকার আছে, কালকে আরেক সরকার, কিন্তু আবার রাষ্ট্রটা তো থাকবে। এই দেশ তো সবার, এই রাষ্ট্রের মালিক তো আমরা সবাই, এই রাষ্ট্র তো সবার জন্য, সবার কল্যাণের জন্য। সবার রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কঠিন শাস্তির মধ্যেই আনতে হবে। এখানে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হলো আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কি আসলে এই বিষয়টা হ্যান্ডেল করার মতো তাদের সক্ষমতা ছিল কিনা, বা দল হিসেবে আওয়ামী লীগের কোনো ব্যর্থতা রয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর নেব এবং ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। এই পর্যায়ে ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরে আসবো আলোচনা। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, এবং ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, BISS। ডক্টর মাহফুজ কবির, আপনি বিরতির আগে বলছিলেন যে আসলে কি ধরনের এবং কেমন ক্ষতি হয়েছে। তো গার্মেন্টস সেক্টর নিয়ে যদি আমরা জানতে চাই, যে আমাদের রপ্তানির তো সবচেয়ে বড় উৎস হলো গার্মেন্টস সেক্টরটা যদি একদিন বন্ধ থাকে প্রায় 1600 কোটি টাকার মতো ক্ষতি হয়, এটা গার্মেন্টসের মালিকরাই বলছেন। 4 দিন পরে আজকে গার্মেন্টস কারখানাটা খুললো, সেটা তো আর্থিক একটা ক্ষতি রয়েছে। রপ্তানিতেও তো এর একটা নেতিবাচক প্রভাব অবশ্যই একটা পড়বে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আসলে কি করা যায় বা করণীয় কিছু রয়েছে? আসলে এখানে 3টি পক্ষকে একত্রিত হতে হবে। প্রথমটা হলো যে গার্মেন্টস সেক্টরের যারা ওনার, তাদের নিজেদেরই এখন প্রোঅ্যাক্টিভ হতে হবে। যতটা সম্ভব দ্রুত এই বায়ারদের সাথে কন্ট্যাক্টে যেতে হবে এবং পজিটিভ কমিউনিকেশনের মাধ্যমে। তো এখন ইতিমধ্যে যে সমস্ত অর্ডারগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছে সেগুলো তো আর ফিরে আনা যাবে না, কিন্তু আসলে ওই বায়ারদেরকে একটু কনভিন্স করতে হবে যে না, ঠিক আছে, আমরা একদম প্রস্তুত রয়েছি, প্রয়োজনে যদি আমাদের এক্সট্রা শিফট করে কাজ করতে হয় সেই জন্য আমাদের শ্রমিকেরা রাজি আছে। এইভাবে করে তাদের আস্থাটা ফেরত নিয়ে আসার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে USA, তারা তো নিজেরা স্বচক্ষে দেখেছেন যে দেশে কি হচ্ছে, কি তাণ্ডবটা চলেছে। আসলে তো এখানে যারা গার্মেন্টসের মালিক তাদের কিছু করার ছিল না। তো এই অবস্থায় আমি মনে করি যে বায়ারদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে ইন্টারন্যাশনালি, তাদেরকে আসলে আমাদের এই যে ডেভেলপমেন্টাল পার্টনারদের মাধ্যমে এটা কমিউনিকেশন বা মেসেজ এটা দিতে হবে। এই বার্তাটা ইতিবাচক বার্তা হিসেবে যাওয়াটা সবচেয়ে ভালো, এবং এটার জন্য সরকারকে একটু কাজ করতে হবে পেছনে। তো এটা সরকার আসলে কোন মিনিস্ট্রি, এটা ফরেন মিনিস্ট্রি না বাণিজ্য মন্ত্রণালয়? এটা আসলে 3টি মন্ত্রণালয় মূলত কাজ করবে। প্রথমত হচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আর তৃতীয়ত হচ্ছে আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রির এখানে ইকোনমিক রিলেশনস ডিভিশন, যারা আসলে এই ডোনারদের সঙ্গে কাজ করে বা ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কাজ করে। এরা 3টা মিনিস্ট্রি মিলে যদি একটা জয়েন্ট কমিউনিকেশনটা হয়, এবং আমাদের যে জাতিসংঘ রয়েছে, জাতিসংঘের মাধ্যমে, আন্তর্জাতিক শ্রম সংস্থার মাধ্যমে এই মেসেজটা দেওয়া হলে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের তো একটা বড় সুনাম রয়েছে। এত বছর ধরে তারা একটা বড় রকমের সাপ্লায়ার, আমাদের বিশেষ করে RMG সেক্টরে গ্লোবাল সাপ্লাই একটা বিরাট অংশ আসে সেখান থেকে। তো এই জায়গাটাতে একটা পজিটিভ কমিউনিকেশন হলে আমি মনে করি যে হয়তো কিছু মেরামত করা যাবে। আর বিশেষ করে যেহেতু গার্মেন্টস সেক্টরে লক্ষ লক্ষ কিন্তু নারী শ্রমিক রয়েছে, তো নিশ্চয়ই আসলে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা চাইবে না যে এই শ্রমিকদের কোনো ক্ষতি হোক। তো এই কারণে আমি মনে করি যে সবারই স্বার্থ রয়েছে। তো এইভাবেই আসলে আমাদের এই সম্পর্কটা পুনঃস্থাপিত করতে হবে, কিন্তু একটু সময় লাগবে। এবং এই সময়ের মধ্যেই আসলে হয়তো আমাদের যে যারা গার্মেন্টসের মালিক রয়েছেন তারা কিন্তু ঋণ নিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে। তো এখন ঋণের সুদও তো পরিশোধ করতে হচ্ছে তাদেরকে, অথচ উৎপাদনটা হচ্ছে না, শেলফে কিন্তু প্রোডাক্টটা যাচ্ছে না। তো এই ক্ষতিটা কে পোষাবে? তাই মনে করি যে বাংলাদেশ ব্যাংকের একটুখানি সফট হতে হবে।
এখন এটা হার্ড একটা মাইনরিটি পলিসি চলছে, তো এই জায়গাতে যদি কিছুটা সফট হন, কিছুটা হয়তো যদি তহবিল তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে হয়তো গার্মেন্টস শ্রমিকরা কষ্ট করে হলেও বা মালিকরা কষ্ট করে হলেও এই জায়গাটা একটু মেরামত করবেন। তো আমি মনে করি যে আসলে ইতিবাচক বার্তা এবং এটা ইফেক্টিভ কমিউনিকেশনের কোনো বিকল্প নেই, এবং এটা আসলে এখনই করতে হবে। সবাইকে আসলে দলমতের ঊর্ধ্বে উঠে আমি মনে করি দেশের স্বার্থে আসলে এই বার্তাটা বা যোগাযোগটা এস্টাবলিশ করাটা খুব গুরুত্বপূর্ণ এখানে। এবং এই সুযোগগুলোতে আমাদের কম্পিটিটর যারা রয়েছে তারা আসলে এই সুযোগটা নেবেই। আমাদের সেই সক্ষমতাটার জায়গা রয়েছে কিনা, যে বাইরদেরকে ধরে রাখা, তাদেরকে কনভিন্স করা, সরকার প্রোঅ্যাক্টিভ হয়ে কিছু কাজ করা। হ্যাঁ, এটা আমাদের আছে, তার কারণ বাইরের অনেক অফিস কিন্তু বাংলাদেশে রয়েছে, এবং আমাদের দেশের ভিতরে এখন একটা দক্ষ যে ম্যানেজমেন্ট যেটা ক্যাপাসিটি সে তৈরি হয়েছে। তো এবং এটার মাধ্যমে আসলে এই কাজগুলো করতে হবে। যে আগে যেরকম হংকং ভিত্তিক ছিল, এখনো হংকংয়ে রয়েছে, সিঙ্গাপুরে অফিস রয়েছে, কিন্তু লোকাল অনেক বায়ার কিন্তু এখানে কাজ করছেন। তো তারা জানেন যে আসলে কি করতে হবে। হঠাৎ করেই কিন্তু মানে এই বিভিন্ন জায়গাতে চলে যায় না, মানে এইগুলো অর্ডারগুলো কিছু গেছে অর্ডার, কিন্তু বাকিরাও কিন্তু বাংলাদেশের উপরই হয়তো ট্রাস্ট করবেন এবং আস্তে আস্তে তারা ফিরে আসবেন। তো এখন তাদেরকে আরেকটুখানি প্রোঅ্যাক্টিভলি নিয়ে আসতে হবে। তো আমি মনে করি যে এই জায়গাতে আসলে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যদি একসঙ্গে বসে এবং তাদের সঙ্গে যদি একটা মিটিং করে আলাদা করে, তাহলে আমি মনে করি যে তারা একটা ইতিবাচক বার্তা পেয়ে যাবেন। এবং যত দ্রুত সম্ভব আমরা অন্তত, যে তাদেরও তো কিছু ক্ষতি হয়ে গেল এটার জন্য, যে তারা শেলফের সময় মতো পণ্যটা পেলেন না, তো এখন তাদের ব্যবসা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ওই জায়গাতে আমরা কতটা দ্রুত মেকআপ করতে পারি সেই জন্য একটা কমিটমেন্ট লাগবে। যদি গার্মেন্টস ওনারদের কাছ থেকে একটা কমিটমেন্ট পাওয়া যায়, সরকারও যদি একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে যায় যে না ঠিক আছে এই সময়ের ভিতরে আমরা এই প্রোডাক্টটা দেবো, তাহলে সেক্ষেত্রে তখন বায়াররা স্বস্তির মধ্যে থাকবেন। এবং যত দ্রুত সম্ভব আসলে এই যে রোড নেটওয়ার্ক কমিউনিকেশন, জাহাজ, তারপরে উড়োজাহাজের মাধ্যমে হলেও আমাদের বিশেষ করে কার্গো ফ্লাইটের মাধ্যমে প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে যতটুকু উৎপাদিত হয়েছে। আর যত দ্রুত সম্ভব আসলে প্রোডাকশনটা ফুল স্কেলে আসলে যেতে হবে। তো এটা না হলে তখন কিন্তু আবার অন্য ধরনের মেসেজ চলে যাবে। আমি মনে করি যে বাংলাদেশ সবসময় ইতিবাচক, এবং বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক যে বাণিজ্য সেই জায়গাতে কমিটমেন্টগুলো ফুলফিল করতে চায়। আমরা অনেক সময় দেখেছি আগে যে হরতালের মধ্যে অনেক সময় জ্বালাও প্রভাব হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, তারপরেও কিন্তু আমরা উৎপাদন ঠিক মতো করেছি। আমরা হয়তো স্থলপথে পারিনি, আমাদের জ্বলন্ত উদাহরণ রয়েছে যে কোভিডের ভিতরে আমরা কারখানাগুলো খোলা ছিল। হ্যাঁ, স্থলপথে আমরা হয়তো পারিনি, জাহাজের মধ্যে পারিনি, কিন্তু আমরা কিন্তু এই কার্গোর মাধ্যমে কিন্তু অতিরিক্ত খরচ করে আমরা দিয়েছি। আমি মনে করি যে এখন আসলে এই মেকআপের জন্য আসলে এই স্ট্র্যাটেজি যদি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে একটা হয়তো এই সম্পর্ক যা কিছু হয়েছিল সেটা মেরামত করা সম্ভব। আজাদ ভাই, আপনার কাছে বিরতির আগে প্রশ্ন করছিলাম যে এত বড় একটা নাশকতা হলো বা আন্দোলন, আপনি যেটাই বলেন, তো সেইখানে দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আপনি আবার আপনাকে ধন্যবাদ জানাই যে দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু এখনো বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এবং সেই দলটি আবার সরকারেও আছে। একটি দল যখন সরকারে থাকে তখন তার কিছুটা দুর্বলতাও থাকে। দুর্বলতা থাকে যেমন দলের মধ্যে এটি মানে কেউ একটা ভালো পজিশন পেল, কেউ পেল না, মানে কোন দল বলতে যা বোঝায় সেটা থাকে। কিন্তু সবকিছু ছেড়ে দিলেও মানে রাজনৈতিক দল হিসেবে এবং ডেডিকেটেড একটা রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করে এই দলটি এখন পর্যন্ত শক্তিশালী এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই ঘটনাটার মধ্যে আপনি দেখেন, প্রথম একদিন দুদিনের মধ্যেই যখন ছাত্ররা মিশে গেছে আর চক্রান্ত মানে ষড়যন্ত্রকারীরা একসাথে, তখন কিন্তু আওয়ামী লীগ সরে গেছে। এই কারণে আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার দলীয় লোকজনদেরকে শুধুমাত্র ছাত্রদেরকে বিচ্ছিন্ন করা, তা নাহলে ছাত্রছাত্রী যদি মিশে যায় এবং সেই জায়গায় যদি দলও এগিয়ে আসে, ওই ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত তাদের বুঝে গেছে হামলার ধরন দেখেই যে তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্র। এবং সরকার উৎখাত তারা বলেছে নেই, সরকার উৎখাত করবেন, ফাঁকে কিন্তু একথাও বলেছেন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, তো এখন সেই কারণে দল কিন্তু আপনার দলীয় যে শক্তি সেই শক্তি প্রয়োগ করেনি, সরে গেছে শুধু ছাত্রছাত্রীদেরকে বিচ্ছিন্ন করার জন্য, যে ওদের থেকে মানে কি বলবো ডিফারেন্সিয়েট করার জন্য যে ছাত্রছাত্রী নেই। এবং পরে আপনি দেখেন ওরা কিন্তু বলেছে যে এই যে সহিংসতা, এর দায় আমরা নেব না। দায় নেব না দুই ধরনের, এক হচ্ছে সহিংসতার ঘটনা ঘটেছে আমরা ঘটিয়েছি, দায় নেব না এটা, আর একটা হচ্ছে তা না, এইটা আমরা করি নাই, এটা আমরা পছন্দ করি না। কেউ যদি আমাদের হাতিয়ার, ওদেরই বক্তব্য যে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা ব্যবহৃত হব না, অর্থাৎ তাহলে প্রশ্নটা দাঁড়ায় রাজনৈতিক উদ্দেশ্যরা ওই উপলব্ধিটা আসছে যে কেউ না কেউ রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করতে চায়,
করেছে, সুতরাং তারা কিন্তু ঘোষণাটা দিয়ে দিছে। বারবারই বলেছে যে আমরা এই সহিংসতা হয়ে যাওয়ার পর যে আমরা এর দায় নেব না, এর সাথে আমরা সংশ্লিষ্ট না, এটা আমরা চাইও না, এবং কারো রাজনৈতিক উদ্দেশ্যে আমরা ব্যবহৃত হব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেছেন যে শিক্ষার্থীরা এই কাজগুলো করতে পারে না, এবং এটা করে নাই শুধু মাননীয় প্রধানমন্ত্রী না, কেউই, আপনি আমি কেউই বিশ্বাস করি না যে ওদের সেই সক্ষমতা নাই, সেই উদ্দেশ্য নাই, সেই মানে সংশ্লিষ্ট ছিল না। ওই জায়গার মধ্যে যে কোনো ছবি আপনি দেখেন ওরা না। তাহলে এই যে সব ছাত্রছাত্রীদেরকে একসাথে মিলিয়ে যে চক্রান্তটা করলো, আর যে কথাটি আপনি কবি সাহেব যেটি বলেছেন যে আসলে আমরা মানে ক্ষতি হয়ে গেছে, শুধু 10,000 না, আমার মনে হয় পরিমাণ আরো অনেক বেশি হবে। সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে, এটি সুনাম যেটা হয়েছিল বাংলাদেশের, সেই জায়গায় কিন্তু একটা ইমেজ সংকট হয়ে গেল। বাংলাদেশের অন্য দেশের লোক এসে তো করেনি, বাংলাদেশেরই সেই যে যারাই করুক এই সন্ত্রাসীদের যখন আপনি শাস্তির আওতায় আনবেন, কঠোর শাস্তি দেবেন, তখন কিন্তু আজকে যেমন ঢাকা শহরে যে অবস্থা, কারফিউ রিল্যাক্স করার পরে যেটা এই ইমেজটা তখন আবার মানে ফিরে আসবে। তো ফিরে আসলে পরে যেটি আমার ব্যক্তিগত ধারণা, যে সবাইকে কাজ করতে হবে, যে যে কাজ করতাম তার দ্বিগুণ কাজ করতে হবে এই ক্ষতিটা মোকাবেলা করার জন্য, এবং ঐক্যবদ্ধভাবে যারা সন্ত্রাসী জঙ্গিবাদী তাদেরকে বাদ দিয়ে তাদেরকে শাস্তির আওতায় এনে সমগ্র জাতিকে বোঝাতে হবে যে আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য সবাইকে, কষ্ট তো ছিলই আমাদের, কিন্তু তারপরে করোনার সময় কিন্তু যে কোনো দেশের আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা 20, 21, 22 মোকাবেলা করে, এবং যখন এই দেশেরই রাজনীতিবিদরা বলেছেন দায়িত্বশীল রাজনীতিকরা হাজার হাজার মানুষ মারা যাবে, সেটি হয়নি। কিন্তু প্রথম দিকে 2-4 জন মারা গেল, মৃত্যুর সংখ্যা আন্তর্জাতিক মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপেও বলা গেছে যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম আমাদেরই ছিল, এবং দ্রুত গতিতে আমরা কিন্তু নগদ টাকা দিয়ে সরকার টিকা কিনে এনে যত টাকাই লাগুক সেইটা মোকাবেলা করা হয়েছে। সেই জায়গায় কিন্তু জাতি কোনো মানে ক্ষতির সম্মুখীন হয়নি। এরপরে যখন ইউক্রেন যুদ্ধ, এগুলো আন্তর্জাতিকভাবে গাজায় যে হামলা হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে, তো সবকিছু মিলে বিচ্ছিন্ন না, তো সেই জায়গায় এমনিতেই আমরা অর্থনৈতিক চাপের মধ্যে ছিলাম। কিন্তু ইনফ্লেশন হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যেখানে 15 বছরের মধ্যে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কখনো IMF থেকে লোন নেয়নি, এবার কিন্তু নিতে হয়েছে। এই লোনের প্রশ্ন অনেকেই বলেছেন যে লোন দিবে না, দিলে ভালো হবে কি খারাপ হবে পরের প্রশ্ন, লোন দিবে না, শ্রীলঙ্কা হয়ে যাবে, কিন্তু তখনও আমরা, কিন্তু তারপরে অর্থনৈতিক চাপে তো ছিল এই চাপগুলো। যদি আপনি একটু ডক্টর মাহফুজ কবির, এখন এইটাও কিন্তু, যে কারণে আমি শেষ করি যে আমাদের কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে এবং দ্বিগুণ পরিশ্রম করতে হবে। আগে যদি আমি 4 ঘন্টা কাজ করে থাকি, 6 ঘন্টা করে থাকি, আমাকে 12 ঘন্টা করতে হবে এই ক্ষতি পোষানোর জন্য, মোকাবেলা করার জন্য, আগের অবস্থানে যাওয়ার জন্য। দেশ রাজনীতি সুন্দরভাবে চলে। আমি একটু ডক্টর মাহফুজ কবির, যেমন আজাদ ভাই বলছিলেন যে নানা মুখে চাপে রয়েছে আসলে অর্থনীতি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কি কি চাপ রয়েছে বা এটা রিকভার করার জন্য আসলে আমাদের কি করা প্রয়োজন? আসলে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি এখন সবথেকে বড় সমস্যা। মূল্যস্ফীতি তো এটা রয়েছেই আমাদের, এবং একই সঙ্গে কিন্তু আমাদের যে রিজার্ভ ক্রাইসিস, সেটাও তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিচ্ছি, কিন্তু তারপরেও সেই 20-21 বিলিয়ন ডলারের মধ্যেই কিন্তু যে BPM এর হিসাবে সেটা রয়েছে। এবং আমাদের এই যে রেমিটেন্সের ক্ষেত্রে আমরা এই একটা ভালো সাফল্য লাভ করছিলাম, যে সরকারের কিছু পলিসির কারণে কিন্তু দেখা গেল যে সেখানে আমাদের একটা ক্রলিং পেগে গেলাম, তাতে করে কিন্তু বেশ ভালো একটা রেমিটেন্স এটা আসছিল ফর্মাল চ্যানেলে। তো সেটা দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা এই ক্ষতিগুলো বা যে চাপগুলো সেগুলো মোকাবেলা করতে পারছিলাম। কিন্তু হঠাৎ করে যে একটা সমস্যা তৈরি হলো, এটা কিন্তু এটার জন্য আমরা কিন্তু একবারই প্রস্তুত ছিলাম না। এখন এতে দেখা গেল যে প্রায় এই যদি আমরা 11,000 কোটি টাকা করে ধরি যে একটা ফ্লোর ক্ষেত্রে একটা লস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 7 দিনে কিন্তু প্রায় 77,000 কোটি টাকার মতো, মোটামুটি একটা আনুমানিক হিসাব, সেটা কিন্তু ইতিমধ্যে চলে গেছে অর্থনীতি থেকে। তো এখন এইটা কিন্তু আর এক দফা চাপ তৈরি করবে, তার কারণ এটার মেকআপ করার জন্য কিন্তু সরকারকে বিভিন্ন রকমের যে পদক্ষেপ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তারপরে এখানে আবার এই যে এমনিতেই ইনফ্লেশন তো রয়েছেই, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে জিনিসপত্রের দাম কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছিল, বিশেষ করে খাদ্যপণ্যের দাম। তার কারণ খাদ্যপণ্যগুলো আসতে পারছিল না শহরগুলোতে, এবং ওদিক দিয়ে কৃষকেরা দাম পাচ্ছিলেন না, যার ফলে কৃষির ক্ষতি হয়েছে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষতি হয়েছে। আমাদের একটা বড় সংখ্যক আমাদের শ্রমশক্তি যারা প্রায় 6.5 লক্ষ, তারা কিন্তু ফ্রিল্যান্সিং করে তারা জীবন নির্বাহ করছিলেন। আমাদের গিগ ইকোনমিটা অনেক বড় একটা ইকোনমি,
তো সেইখানে কিন্তু বড় রকম একটা চাপ তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই অনেক লস হয়েছে তাদের। তো এখন এই জায়গাটাতে আমি মনে করি যে চাপগুলোর ইতিমধ্যে রয়েছে এবং নতুন যে চাপ তৈরি হলো সেগুলো মোকাবেলার জন্য আমি মনে করি যে একটা অন্তত অন্তর্বর্তীকালীন টাস্ক ফোর্স তৈরি করা দরকার এবং এই যে ক্ষয়ক্ষতিগুলো সেগুলোর সঠিক পরিমাপ করা দরকার করে, এবং কোন কোন জায়গাতে একটু বেশি ক্ষতি হয়েছে যেখানে বিশেষ করে আমি বলবো যে এই যে ই কমার্স এফ কমার্স এটা কিন্তু ছিল এবং সেটার মাধ্যমে অনেকে বাদাম বিক্রি করে, একটু মধু বিক্রি করে, বিস্কুট, তারপরে হচ্ছে যে হার্বাল প্রোডাক্ট এগুলো বিক্রি করে বা যে কাপড় চোপড় এগুলো বিক্রি করে কিন্তু অনেকেই কর্মসংস্থান তৈরি করছিলেন। তো সেগুলো কিন্তু বড় রকম একটা ধাক্কা খেলো, অনেকে কিন্তু পথে বসে গেছে। এসএমই গুলোকে আবার তুলে আনার জন্য কিছু পদক্ষেপ নেওয়া, তারপরে অন্য কোনো জায়গাতে বিশেষ করে সেবা খাতগুলোতে, তারপরে ফ্রিল্যান্সারদেরকে সহযোগিতা দেওয়া, তো এবং এই যে পুরো যে প্রোডাকশন চেইন, ডিস্ট্রিবিউশন চেইন, এগুলোকে আবার নতুন করে আগের জায়গাতে নিয়ে আসতে হবে। এটার জন্য আমি মনে করি যে টাস্ক ফোর্স যদি এরকম কিছু রিকমেন্ডেশন দেয় এবং সরকার যদি দ্রুতগতিতে সেটা বাস্তবায়ন করে, আমি মনে করি যে খুব বেশি হয়তো সমস্যা হবে না। কিন্তু আগের যেগুলো ছিল সেগুলোর জন্য আমাদের আরো স্ট্রাগল করতে হবে, কিন্তু আমাদের এই ক্ষতিটা আসলে পুষিয়ে নিতেই হবে এবং সেটা আসলে অর্থনীতির স্বার্থেই। এই যে রেমিটেন্স প্রবাহের কথা আপনি বলছিলেন যে হুন্ডির মাধ্যমে, এটা মাঝখানে কিন্তু রেমিটেন্স ভালো আসছিল, সেটা কি আবার ধাক্কা খেতে পারে? হ্যাঁ, এটা ইতিমধ্যে একটা ধাক্কা খেয়েছে। অনেক প্রবাসীদের মধ্যেও কিন্তু এক ধরনের এই যে আতঙ্ক, তারপরে যে বিশেষ করে যে বিভিন্ন রকম প্রোপাগান্ডা, তারপর অপপ্রচার, এগুলো কিন্তু তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যারা শ্রমিক, আমাদের যে বড় সংখ্যক যারা মধ্যপ্রাচ্যে আছেন, তারা কিন্তু আধাদক্ষ শ্রমিক এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু অনেক কম, যার ফলে তারা কিন্তু অনেক কিছু বোঝে না, যার ফলে এই অপপ্রচারটা তাদের মধ্যে অনেকের মধ্যে চলে গেছে এবং তাদের মধ্যে কিন্তু অনেকেই হয়তো এখন বলছেন যে না ঠিক আছে, আমি আর ফরমাল চ্যানেলে টাকা পাঠাবো না। যে তারা হয়তো অভিমান করে এটা বলেছেন, তার কারণে অনেক সময় আবেগ কাজ করে এটার মধ্যে। তো এখন সেই কারণেই দেখা গেছে যে এই গত 7 দিনে প্রায় $1 বিলিয়ন মতো কিছু কিছু হিসাবে এসছে, যেটা কিন্তু আমাদের এই যে ইনফরমাল চ্যানেলে হুন্ডির মাধ্যমে চলে গেছে। তো এখন এই আস্থাটা ফিরিয়ে নিয়ে আসাটা খুব দরকার এবং এই মেসেজটা দিতে হবে আমাদের যে ফরেন মিশনগুলো রয়েছে, সেই মিশনগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই খুব দ্রুত আসলে এই বার্তা দিতে হবে যে আসলে তারা যদি ইনফরমাল চ্যানেলে পাঠায় তাহলে দেশের জন্যই ক্ষতি, এটা দেশকে আরো দুর্বল করে তুলবে। তো এটা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো তারা আবার আস্থা ফিরে পাবেন এবং তারা এই নর্মাল চ্যানেল, যেটা অফিসিয়াল চ্যানেল রয়েছে, তো তার মধ্যে হয়তো টাকাটা পাঠাবে। এবং এটা আমাদের এখন খুব দরকার যে এই দ্রুত যেন এই অফিসিয়াল চ্যানেলে বা ব্যাংকিং চ্যানেল বা এই যে মোবাইল অ্যাপের মাধ্যমে যেন এই টাকাটা, বিশেষ করে যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা, তারা যেন বাংলাদেশে পাঠান। আজাদ ভাই, আপনি বলছিলেন যে এই যে নাশকতাগুলো হলো, ধ্বংসযজ্ঞ হলো, এগুলোর সাথে আসলে শিক্ষার্থীরা জড়িত না, শিক্ষার্থীরা করতে পারে না। তো এখন তো অনেক মামলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে এবং অ্যারেস্ট হচ্ছে অনেক। আপনার কি মনে হয় যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা এই মামলা শিকারটা হবেন? না, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে শিক্ষার্থীদের তাদেরও দাবি আছে যে তাদের কোনো রকম হয়রানির শিকার না করা হয়। এটা যে 3 জন মন্ত্রী তাদের যে দাবি যেদিন দেওয়া হলো, তারাও বলেছেন যে না, তাদেরকে কোনো কোনো রকম হয়রানির শিকার তারা হবে না, হয়রানি করা হবে না। শিক্ষার্থীরা তো ঠিক আছে, তাদের যে দাবি করেছিল সেই দাবি তো পূরণ করেছেন। সুতরাং সরকার যা চেয়েছিলেন ওখানে তো আর নেই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন সেটা প্রজ্ঞাপনের 1 দিনের মধ্যে দ্রুত করতে, সুতরাং এই জায়গাটা হবে না। এখন শিক্ষার্থীদের যেটি সরকার যেটি বিবেচনা করবেন, যে পরিবেশ যদি স্বাভাবিক হয়ে যায়, তখন তো ধরেন আজকে কারফিউ রিল্যাক্স করার পরেও তো যানবাহন চলাচল করছে। সতর্ক থাকতে হবে সরকারের বিভিন্ন সংস্থাগুলোকে যে এই ধরনের আবার যেন কোনো রকম চক্রান্ত না হয়। নিশ্চয়ই থাকবে সরকার, কারণ এদেরকে যদি শাস্তির আওতায় আপনি আনেন, কঠোর শাস্তির ব্যবস্থা করেন, তদন্ত কমিশন যেটি করা হয়েছে বিচারপতির নেতৃত্বে, হ্যাঁ, তো সেইটি বৈঠকও তারা করেছেন, বলেছেন যে 1 মাসের ভিতরেই ওনারা এটা রিপোর্ট দেবেন। 1 মাস হোক, যাই হোক, যত তারা এই শাস্তির ব্যাপারটা যদি হয়ে যায়, এবং তাহলে নতুন করে কিন্তু কারা একেবারে অসংখ্য সন্ত্রাসী জঙ্গি থাকবে যে বারে বারে, এটি মনে করার কোনো কারণ নেই। আর জনগণকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে যে এই যে ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন জায়গায় ঢাকার প্রান্ত এলাকায়, মানে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, এইসব এলাকায় যখন এসে বাসা ভাড়া করে থাকে অপরিচিত লোক, এই এলাকার লোক না, তখন কিন্তু স্থানীয় লোকজন কিন্তু স্থানীয় থানায় যদি কাউকে একটা ফোন করে তাহলেও কিন্তু হয় যে আমরা অপরিচিত লোক আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়। ধরেন একজন গেস্ট আসতেই, অতিথি আসতেই পারেন একজনের বাড়িতে, কয়দিন থাকবেন, 1 দিন, কজন আসছেন, এটা আরেকজনকে বললেও কিন্তু তখন যোগাযোগ করলে কিন্তু এই অবস্থাটা হতো না। এটা খুব নীরবে এই কাজগুলো হয়ে গেছে। তো আমার যেটি মনে হয় যে পরিবেশ, শিক্ষাঙ্গনের পরিবেশ,
এটি সুন্দর পরিবেশ এবং শিক্ষা। করোনার সময় 3টি বছর কিন্তু আমাদের যতই অনলাইনে দেয়া হোক, কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটেছে, তো একটা ক্ষতি হয়ে গেছে তো আমাদের। আর্থিক ক্ষতি যেমন হয়েছে, শিক্ষাঙ্গনের যে শিক্ষার ওই সময়ের যারা ছাত্রছাত্রী তাদের একটা ঘাটতি রয়ে গেছে, কিন্তু এই ঘাটতিটা সম্পূর্ণ অনলাইনে কভার করা সম্ভব হয় নাই। হয়তো তার মধ্যে কিছু আছে বাড়তি পড়াশোনা করে, যেটি যে কোনো ঘাটতি আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে। যে একটু আগে আমি যে বললাম, যে ক্ষতিগুলো আমাদের হয়ে গেছে, এই ক্ষতিপূরণের জন্য যেটা কবি সাহেব বলেছেন যে এটি হয়ে যাবে, কিন্তু হয়ে যাওয়ার পরে আমাদের পরিশ্রমের পরিমাণটা বাড়াতে হবে। সব ধরনের যোগাযোগ থেকে শুরু করে মানে ভাবমূর্তি বিদেশে, ভাবমূর্তি পুনরুদ্ধারে, সেটি বিভিন্ন মিশনের মাধ্যমে এবং যেভাবে সম্ভব। যেমন আপনি দেখেন সংযুক্ত আরব আমিরাতে 27 জনকে ইতিমধ্যেই জেলে পাঠিয়েছে, কারণ ওরা বিক্ষোভ করেছে। তো বিক্ষোভ করেছে, ওরা তো অত বোঝাটো যায় না বিক্ষোভ, তো ওখানে তো বিক্ষোভ নিষিদ্ধ সমাবেশ, তো এরপরে ভিসাও বন্ধ করে দিছে। তো এখন মধ্যপ্রাচ্যে আমাদের তো একটা বড় শ্রমবাজার, তো সেই জায়গায় তো মানে আপনার মানে প্রশিক্ষিত শ্রম না, কিন্তু শ্রমিক যাচ্ছে না, তো সেই জায়গাগুলো তো খেয়াল রাখতে হবে। অর্থাৎ চতুর্দিকে চোখ কান খোলা রেখে এবং সতর্ক দৃষ্টি নিয়ে সরকারকে যেমন এগোতে হবে, সেই সাথে দেশের জনগণকেও কিন্তু মানে দায়িত্ব নিতে হবে যে এই দেশ আমার, এই দেশে যদি এই ধরনের ঘটনা করে, সরকার থাকলো কি থাকলো না ভিন্ন কথা, কিন্তু তার ক্ষতির সম্মুখীন তো আমি হই, শিকার তো আমি হই, ভুক্তভোগী আমি হই, সুতরাং আমাকেও কিন্তু সতর্ক থাকতে হবে। ডক্টর মাহফুজ কবির, আপনি একটু আগে আলোচনা বলছিলেন যে বাজার ব্যবস্থাপনা নিয়ে, যে এই কয়েকদিন আসলে পণ্য সরবরাহ কিছুটা ঘাটতি ছিল, কারণ পণ্য আসলে আসতে পারেনি। এর ভিতরেও তো জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। এটা কি শুধুমাত্র পণ্য ঘাটতির কারণে, না ব্যবসায়ীদের মানসিকতা? এইটা আমরা যে কোনো সময় দেখি, যে কোনো ক্রাইসিসে পড়লে জিনিসপত্রের দাম বেড়ে যায়। না, এই ক্ষেত্রে যেটি হয়েছে যে আসলে দুটোই কাজ করেছে। একটি হলো যে সুযোগ সন্ধানী তো অনেকেই থাকেন, যে বিশেষ করে এই যারা ব্যবসা করেন তাদের মধ্যেও তো রাজনৈতিক বিভাজন রয়েছে। তো কেউ কেউ চান যে বাজার একটু অস্থিতিশীল হোক, তাতে করে আসলে যে আন্দোলনের উদ্দেশ্য সেটাও কিছুটা পূরণ হলো। তো এই ধরনের যে সহায়ক ভূমিকা যদি বাজার নামে, তাহলে কিন্তু আসলে মানুষের যাওয়ার জায়গা থাকে না। তো দুঃখজনকভাবে সেটিও আমরা কিছুটা লক্ষ্য করেছি, যে একদিকে কৃষকেরা পণ্য উৎপাদন করছেন, তারা আবার বাজারে পাঠাতে পারছেন না, ওই দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই দিক দিয়ে বাজারে মানুষ পণ্য গিয়ে কিনতে পারছেন না। 2-3টার মধ্যেই সমস্ত যা কিছু ছিল সেগুলো বিক্রি শেষ হয়ে গেছে, এবং চড়া দামে। যে এই ভর মৌসুমে পেঁয়াজের যে দাম আমরা দেখলাম, অর্ধেক দাম হওয়ার কথা ছিল, কিন্তু সেটাই সংকটের কারণে কিন্তু বা এই যে ব্যবসায়ীদের ম্যানিপুলেশন কিছু হয়তো ছিল, তো সেটার কারণে দেখা গেল যে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে। এবং এই ভরা মৌসুমে আপনি বলছিলেন যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলা লাগলো যে আলু এবং পেঁয়াজ আমরা আমদানি করব, এখন শুধু ভরা মৌসুম। হ্যাঁ, তো এই যে অবস্থা, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। এবং এতে কার ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি? একেবারে যারা সীমিত আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, যারা বাসার কাজের বুয়া, যারা যে হকাররা রাস্তায় বসতে পারেননি, তাদের ব্যবসা বন্ধ হয়েছিল, অথচ এত চড়া দামে এই জিনিসপত্র কিনতে হয়েছে, না খেয়ে তারা ছিলেন। তো এই কষ্টটা কে বুঝবে? ব্যবসায়ীরা যদি এখনো না বুঝেন যে এরকম একটা বড় সংকটের সময় আমরা হয়তো জিনিসপত্রের দাম অযৌক্তিকভাবে বাড়াবো না, তখন এই বিষয়টা 2-4-5 দিনের একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এই গত 7 দিনে যে অবস্থাটা হয়েছে, তো সেটা মানুষের জীবনযাপন তো নাভিশ্বাস উঠেছে, বিশেষ করে যে সীমিত আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষের জন্য। তো এই জিনিসটা একটু চিন্তা করার বিষয়, যে এই সংকটের সময়গুলোতে যাতে বাজার ব্যবস্থাপনা আরো ভালো হয়, এবং যা কিছু আছে পণ্য সেগুলো যাতে সুন্দরভাবে বাজারে যেতে পারে। এবং এই বিশেষ করে আমরা যেটা খুব একটা অভাব বোধ করেছি, যে এই মার্কেট যে ভিজিলেন্স, মনিটরিং, সেটা কিন্তু এই সময়টাতে একেবারেই দেখা যায়নি। যার ফলে দেখা যাচ্ছে যে এই এক্সটেন্ডিভ ব্যবসায়ী তারা কিন্তু ইচ্ছা মতো জিনিসপত্রের দাম হয়তো বাড়িয়েছেন। তো এটা একটু খুবই দুঃখজনক। আমি মনে করি যে এখন থেকে আসলে আমাদের একটু শিক্ষা নিতে হবে, যে যদি কোনো এরকম সংকট তৈরি হয়, তার আগেই আমাদের একটা অল্টারনেটিভ প্ল্যান থাকতে হবে মার্কেটের জন্য, বিশেষ করে যাতে মনিটরিংটা, ভিজিলেন্সটা যেন চালু থাকে, এবং কেউ যেন এই সুযোগ নিতে না পারে কোনো একটা সমস্যা। আজাদ ভাই, আমি আজকে বিএনপির মহাসচিব একটা প্রেস ব্রিফিং করেছেন, এবং উনি বলেছেন যে জনগণকে বিভ্রান্ত করার জন্য সরকার আসলেই ক্ষয়ক্ষতির দিকে বেশি নজর দিচ্ছে এবং এইটাকে বেশি ফোকাস করছে, এবং এই পুরা ঘটনাটার জন্য এবং এই আন্দোলন নাশকতার জন্য আসলে সরকারের ব্যর্থতাকে দায়ী করছে। আসলে এই কথাটা সরকারের যে কোনো লোকজন বলতে পারবে, কারণ এখন আমারে উনি এইটা পরে যদি এখন বলেন যে সরকার তো ক্ষয়ক্ষতির দিকে দৃষ্টি দেবেই, সরকার পরিচালনা করতে গেলে উনিও যদি সরকার চালাতেন, তাহলে উনি কি করতেন? যে এই যে ধ্বংসযজ্ঞটা হয়ে গেল, এদিকে নজর না দেওয়া তো পথ নেই, তাই না? নজর তো দিতেই হবে, তাদেরও তো দেওয়া উচিত। আমার কথা হচ্ছে সরকারি দল যেমন নজর দিচ্ছে, বিরোধী দলেরও তো দায়িত্ব, তাই না? যে এই যে দেশের, রাষ্ট্রের যে ক্ষতি হলো, এই ক্ষতিটা তো রাষ্ট্রের হলো। তো এখন আপনি কি মনে করেন যে মানে মির্জা ফখরুল যে অভিযোগ করেছে, যদি আপনি জবাব দিতে চান, যে এটা আসলে সরকারের ব্যর্থতাই, গোটা বিষয়টা হ্যান্ডেল করতে সরকার ব্যর্থ হয়েছে?
আমার মনে হয় তা না। এখন যদি সরকারকে ব্যর্থ করার জন্য মানে তারা মনে করেন, বিরোধী রাজনীতি যারা করেন, যে সরকারকে ব্যর্থ করেই হচ্ছে আমাদের অন্যতম কাজ, মানে সরকারকে মানে পতন ঘটানো সেটা হইতেই পারে রাজনৈতিক উদ্দেশ্য, কিন্তু সরকার ব্যর্থ করার জন্য রাষ্ট্রকে ব্যর্থ করা এইটা উদ্দেশ্য হলে খারাপ। এটা আমরা নাগরিক হিসেবে এটা মেনে নিতে পারি। মেনে নিতে পারি না। আরেকটা বিষয় একেবারে 1 মিনিটে যদি বলেন, আমার সময় একেবারে শেষ। আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য 185টি দেশে বার্তা পাঠিয়েছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার জানা নেই। জানেন। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।